গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিডে জিয়াং একটি স্পেশাল জায়গায় আসে। এটি এমন এক জায়গা যেখানে মেয়েরা ফক্স স্পিরিটের সাথে টাইম স্পেন্ড করতে আর মজা করতে আসে। সেখানে পৌঁছে এসে চিৎকার করে জিজ্ঞেস করে ভেতরে কেউ আছে কিনা। ঠিক তখনই ওই জায়গার ওনার সেখানে চলে আসে। জিয়াং আড়াল থেকে তাকে লক্ষ্য করছিল। সেই ওনার একটি শিয়াল থেকে একটি মেয়েতে পরিণত হয় এবং জানায় যে তাদের এই ফক্স মেনশন বছরে মাত্র একবারই খোলে, যেখানে আপনি অনেক হ্যান্ডসাম ফক্স বয়েজ খুঁজে পাবেন। কিন্তু ওনার জানায় এখন মাত্র একজনই বাকি আছে। জিয়াং তখন বলে এটা তো ভুল, যদি বছরে মাত্র একবারই খোলে তবে মাত্র একজন কেন বাকি থাকবে। ওনার তখন বলে আমি তোমাকে 90% ডিসকাউন্ট দেব। এরপর সে পর্দা সরিয়ে সেই ফক্স বয়টিকে দেখায়। জিয়াং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে যে সে আসলে অনেক হ্যান্ডসাম, কিন্তু এত ডিসকাউন্ট কেন? তার কি কোনো হিডেন ডিজিজ অর্থাৎ গোপন রোগ আছে নাকি? ওনার তখন বলে আসলে ও রোম্যান্সের দিক থেকে একটু অনাগ্রহী, এছাড়া টাকা ইনকাম করার জন্য ও একদম পারফেক্ট। জিয়াং অবাক হয়ে যায় যে এটা দিয়ে টাকা ইনকাম করা যায়, তাহলে আপনি একে বিক্রি করছেন কেন? ওনার উত্তর দেয় এ দেখতে এতই হট অ্যান্ড হ্যান্ডসাম যে কোনো কাস্টমারই একে নেওয়ার পর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ওকে টাচ করার চেষ্টা করে। আর যখনই কেউ ওকে সামান্যতম টাচ করে তাকে রুলস ব্রেক করার কারণে ওকে রিটার্ন দিতে হয়, কারণ ও কারো টাচ পছন্দ করে না। কিন্তু ও তোমাকে রিচ হতে সাহায্য করতে পারে। তোমাদের মানুষের তো টাকাই দরকার। ওনার আরো বলে যখন তোমার কাছে এত টাকা হবে তখন তোমাকে কাজেও যেতে হবে না, তুমি যত খুশি মেল মডেলস নিজের কাছে রাখতে পারবে। জিয়াং এর চোখ চকচক করে ওঠে এবং সে আমাদের হিরোকে টাচ করে বিদায় জানায়, কিন্তু কন্ডিশন ছিল যে তার সাথে কোনো ইন্টিমেট কন্ট্যাক্ট করা যাবে না যা সীমা লঙ্ঘন করে, অন্যথায় যদি ওর ম্যাজিক নষ্ট হয়ে যায় তবে তুমি আর ধনী হতে পারবে না। এরপর জিয়াং তার গলায় একটি মালা পরিয়ে দেয় এবং বলে এখন আমি অনেক রিচ হয়ে যাব, আমাকে শুধু 1 মাস ওকে টাচ না করে থাকতে হবে। এরপর সে তাকে নিজের বাসায় নিয়ে এসে বলে সে সেকেন্ড বেডরুমে ঘুমাতে পারে। জিয়াং তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? সে উত্তর দেয় কিং। জিয়াং বলে হ্যালো মিস্টার কিং, তবে তুমি আমাকে মাস্টার বলেও রাখতে পারো। মিস্টার কিং বলে আমি অন্যদের থেকে আলাদা। জিয়াং তখন বলে যদি আলাদা হও তবে বলো তুমি আমাকে কবে রিচ করবে। কিং উত্তর দেয় আমি তোমাকে 7 ডেজের একটি ট্রায়াল দেব, যদি তুমি 7 দিন আমার সাথে কোনো ইন্টিমেট কন্ট্যাক্ট না করো তবে আমি তোমাকে অনেক ধনী বানিয়ে দেব। এই বলে সে ভেতরে চলে যায়। জিয়াং মনে মনে খুশি হয়ে বলে এখন আমি খুব জলদি রিচ হতে যাচ্ছি। এরপর দেখা যায় মিসেস প্যাটি সোফায় বসে খাচ্ছিলেন এবং বলছিলেন এই ফক্স বয়টা নিজেকে নিয়ে খুব বেশি গর্ব করে। তোমার কি মনে হয় ওর বডি খুব হট? আসলে আমার বিড়ালের খুব সুন্দর ফিগার আছে। ঠিক তখনই মিস্টার কিং গোসল সেরে বাইরে আসে। জিয়াং তো তাকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ ভেজা অবস্থায় তাকে আরো বেশি হট লাগছিল। উত্তেজনায় জিয়াং এর নাক দিয়ে রক্ত চলে আসে। মিস্টার কিং তার দিকে তাকাচ্ছিল, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায় এবং মুখ ধুয়ে নিজেকে বলে ও তো জাস্ট একটি মেল ফক্স, এমন না আমি কখনো ছেলে দেখিনি। আমি ইন্টারনেটে অনেক দেখেছি, ভবিষ্যতে রিচ হতে হলে আমাকে নিজেকে কন্ট্রোল করতেই হবে। কিন্তু তার বডির কথা মনে আসতেই আবারও তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে নাকে তোলা দিয়ে ওই ছেলের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল ওয়াও ওরা কত হট, ভালো ছেলেদেরকে পছন্দ করে, এই ক্যারেক্টারগুলোই বেশি হট। এরই মধ্যে মিস্টার কিং তার সামনে এসে ডাম্বল দিয়ে ওয়ার্কআউট শুরু করে। তাকে ঘামতে দেখে জিয়াং এর মুখ দিয়ে আবারও লালা পড়তে শুরু করে। সে ভাবে এ এত হট হচ্ছে কিভাবে? না না, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, সৌন্দর্যের কাছে আমি হার মানতে পারি না। তবুও সে বড় বড় চোখ করে তার দিকেই তাকিয়েছিল এবং প্রায় কেঁদে দিচ্ছিল। সত্যি নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ছিল। সে নিজেকে সান্ত্বনা দেয় মাত্র 7 দিনেরই তো ব্যাপার, আমি জলদি রিচ হতে চাই। এরপর মিস্টার কিং তাকে মেসেজ করে জিজ্ঞেস করে তুমি বাসায় নেই কেন? এরপর সে ঘোরের মধ্যে বাসায় আসে। কিং তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি ড্রাঙ্ক? সে বলে অফিসে ডিনার ছিল, তবে মনে মনে ভাবছিল যখন ভবিষ্যতে আমি অনেক টাকা ইনকাম করব তখন তোমাকেই আগে অর্ডার করব। সে তার মাথা ধরে কাছে টানে এবং কিস করার জন্য এগিয়ে যায়। মিস্টার কিং ওর দিকে তাকাচ্ছিল, কিন্তু জ্ঞান ফিরতে জিয়াং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে মনে মনে বলে না না, আমি অনেক রিচ হতে চাই। সে তার টেডি বিয়ারের কথা ভাবতে থাকে। মিস্টার কিং ভাবে মানুষগুলো কত ইমোশনাল হয়। পরের সিনে দেখা যায় জিয়াং নাইট ড্রেস পরে এসে মিস্টার কিংকে বিছানায় ফেলে দেয় এবং তাকে টাচ করতে শুরু করে। কিং তার মুখ চেপে ধরে। জিয়াং বলে তুমি আমাকে পটানোর চেষ্টা করছো। তারা দুজন যখন কিস করতে যাবে তখনই কিং বলে তুমি কি রিচ হতে চাও না? তোমার সব টাকা উইথড্র করে না হবে। তখনই জিয়াং চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারে এগুলো তো স্বপ্ন ছিল। সে রেগে গিয়ে বলে এই ছেলেটার স্বপ্নেও আমাকে রাগিয়ে দেয়।
কিন্তু সে পরক্ষণে ভাবে গত রাতে আমি সোফা থেকে রুমে এলাম কিভাবে। সে লজ্জায় লাল হয়ে যায় এবং ভাবে আগামী রাতটা খুবই বিব্রতকর হতে চলেছে। আশা করি সে আমাকে দেখে হাসবে না বা মজা উড়াবে না। ঠিক তখনই মিস্টার কিং সেখানে আসে। জিয়াং তখন দাঁত কিরমির করে বলে, গত রাতটা স্রেফ একটি অ্যাক্সিডেন্ট ছিল। আমি প্রতিদিন এমনটা করি না। আসলে কাজ জবের অনেক প্রেশার ছিল। মিস্টার কিং তখন শান্তভাবে বলে, আমি জানি হিউম্যান মেয়েদের ইমোশন খুব ক্রেজি হয়। সে রেগে বলে, কি বললে? যাই হোক, এই ক্রেজি মেয়েটি কিন্তু খুব জলদি রিচ হতে চলেছে। মিস্টার কিং বলে, এই নাও কিছুটা গরম দুধ খেয়ে নাও। সে তখন বলে, তুমি কি আমার কেয়ার করছো নাকি আমাকে টেস্ট করছো? এটা চেক করতে যে আমি 7 ডে পাস করতে পারবো কি পারবো না। মিস্টার কিং গম্ভীরভাবে বলে, খেলে খাও না খেলে না খাও। এটা বলে সেখান থেকে চলে যায়। পরদিন যখন জিয়াং কোম্পানিতে আসে, তার এক্স বয়ফ্রেন্ড যাও এবং লিন আসার সাথে সাথেই তাকে রাগিয়ে দেয়, এই বলে যে তুমি নিশ্চয়ই এখনো সিঙ্গেল। কিন্তু সে তাদের ইগনোর করে নিজের কাজে মন দেয়। এরপর সে মিস্টার কিংকে মেসেজ করতে শুরু করে, তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো? তুমি কি আমার বয়ফ্রেন্ড সাজার নাটক করতে পারবে? কিন্তু সে আবার সেটা ডিলিট করে দেয়। এরপর সে তার বেস্টির কাছে কাঁদতে কাঁদতে বলে যে সে একটা ফক্স বয়কে নিয়ে এসেছে যাতে ধনী হতে পারে। প্রতিদিন সে শুধু তাকে দেখতে পারে বা টাচ করতে নয়। এখন তো তার দিকে তাকাতেও ভয় হচ্ছে, কারণ এতে যদি তার টাকাগুলো হাতছাড়া হয়ে যায়। বেস্টি তখন আইডিয়া দেয়, ও যদি তোমাকে টাচ করতে না দেয় তবে তুমি ওর সাথে এমন ভাবে ফ্লার্ট করো যাতে ও নিজেই তোমাকে টাচ করে। জিয়াং অবাক হয়ে বলে, আমি একটা ফক্স মডেলকে কিভাবে পটাবো? বেস্টি বলে, সবাই তোমার হাতে, এবং তাকে কিছু সিন শেখাতে থাকে। সে বলে, তুমি নিজেকে হট স্টাইলে প্রেজেন্ট করো এবং ওকে পানি খেতে দাও, তারপর নিজের কাপড়ের শোল্ডার কিছুটা নামিয়ে দিবে। জিয়াং বলে, গ্রেট আইডিয়া। এরপর রাতে সে নাচতে নাচতে একই রকম ড্রেস পরে আসে। সে গ্লাসে পানি ভরে এবং টেবিলের ওপর পা তুলে বসে। ড্রামাটিক স্টাইলে সে বলে, তুমি কি পানি খাবে? সে তার এক কাঁধের কাপড় নামিয়ে দেয়। মিস্টার কিং এর তো প্রায় দম বন্ধ হওয়ার দশা। যখন সে গ্লাসটি ধরলো, জিয়াং খুবই খুশি হলো, কারণ কিং তাকে টাচ করছিল। কিন্তু মিস্টার কিং তার মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দেয়। সঙ্গে বলে, দেখতে পাচ্ছ না আমি নিউজ দেখছি? বেচারির অবস্থা তখন একদম সুপসে যাওয়া তোতার মতো হয়ে গেল। সে দমে যাওয়ার পাত্র নয়। সে বলে, আমি তাদের মধ্যে একজন নয় যারা হাল ছেড়ে দেয়। আমার কাছে আরো উপায় আছে। তুমি হয়তো জানো না, আমি একজন নোভেল রাইটার। এরপর সে অনলাইনে নিজের নোভেল লিখতে শুরু করে। বাইরে থেকে একটা শব্দ শুনে সে আবার বেরিয়ে আসে। এদিকে কিং তো ওয়ার্কআউট করছিল। তা দেখে জিয়াং এর খুশি যেন সীমানা নেই। উত্তেজনায় সে উল্টো দিকে পিছলে পড়ে যাচ্ছিল। মাথা ফেটে যাওয়ার আগে মিস্টার কিং তার ফক্স টেল দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে উঠে তার কাছে আসে এবং কিং যখন তার লেজ দিয়ে তাকে ঝাপটে ধরে, তখন তারা একদম কাছাকাছি চলে আসে। জিয়াং অবাক হয়ে বলে, ওয়াও, তোমার লেজটা তো অনেক বড়। শিয়ালের লেজ তার গালে টাচ করছিল আর সে সেটা বেশ এনজয় করছিল। কিন্তু মিস্টার কিং সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে এবং ম্যাজিক করে তার লেজটি অদৃশ্য করে দেয়। জিয়াং অপ্রস্তুত হয়ে বলে, আমি তোমাকে ইচ্ছে করে টাচ করিনি। কিং বলে, আমি জানি, আর তাছাড়া তুমি আমাকে টাচ করনি, বরং আমি তোমাকে টাচ করেছি। জিয়াং মনে মনে ভাবে, এই ফক্স বয়টা মনে হয় নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই হয়তো মাঝরাতে এসে এক্সারসাইজ করছে। সে জিজ্ঞেস করে, তুমি ঘুমানোর বদলে মাঝরাতে এক্সারসাইজ কেন করছো? কি হয়েছে, ঘুমাতে পারছো না নাকি নিজেকে কন্ট্রোল করতে পারছো না? এই বলে সে কিং এর আরো কাছে যেতে শুরু করে। কিং বলে, তুমি কি করছো? জিয়াং আমতা আমতা করে বলে, না কিছু না তো। কিন্তু সে ল্যাপটপটি তোলার আগে কিং নিজে সেটা তুলে নেয় এবং ল্যাপটপটি বেডের ওপর পড়ে যায়। কিং তখন জিয়াং এর লেখা নোবেলের লাইনগুলো পড়তে শুরু করে। এরপর সে জিয়াংকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে, যার ফলে জিয়াং এর প্রায় দম বন্ধ হওয়ার দশা। তারা দুজন এতই কাছে ছিল যে জিয়াং ভয় পেয়ে তার ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বলে, এটা আমাকে দাও। কিং মজা করে বলে, ওকে, তার মানে তুমি এই ধরনের জিনিস পছন্দ করো? জিয়াং লজ্জা পেয়ে বলে, না না, আমি মোটেও তেমন নই। ওগুলো তো স্রেফ একজন আর্টিস্টের কাজ। কিন্তু মিস্টার কিং তার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলে সেখান থেকে চলে যায়। জিয়াং ভাবতে থাকে, ব্যাস আমার কাজ শেষ। আমাকে শুধু ওকে আমার বয়ফ্রেন্ড সাজার নাটক করাতে হতো। এখন মনে হচ্ছে আমাকে একাই কোম্পানির ইভেন্টে যেতে হবে এবং ওই 2 নমুনা আমাকে নিয়ে আবারও মজা উড়াবে। অন্যদিকে মিস্টার কিং ওনারের কাছে গিয়ে বলে, আমি ভুলবশত ওই হিউম্যান মেয়েটিকে টাচ করে ফেলেছি, তবে সে এমনিতেই বেশ ভালো। এখন কি এমন উপায় আছে যাতে ওর ওপর থেকে আমার জাদুকরী শক্তি নষ্ট না হয়? ওনার অবাক হয়ে বলে, আমি তোমাকে প্রথমবার এতটা নার্ভাস হতে দেখলাম, বলো তো সে তোমাকে কিভাবে টাচ করেছে? কিং জানায় যে সে পড়ে যাচ্ছিল আর সে তাকে লেজ দিয়ে ধরেছিল। ওনার হেসে বলে,
আরে এটা আবার কেমন ইন্টিমেট কন্টাক্ট, এতে তোমার ম্যাজিক একদমই নষ্ট হবে না। এই কথা শুনে কিং আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা একসঙ্গে শপিং মলে আসে। সেখানে জিয়াং এত স্ন্যাক্স কিনছিল যে কিং মজা করে জিজ্ঞেস করে, তুমি কি হাইবারনেশনে যাচ্ছ নাকি? একবারে এত খাবার কেন কিনছো? জিয়াং বলে, কোম্পানির ইভেন্ট থাকলে আমি কি এতটুকু খেতে পারবো না? কিং জিজ্ঞেস করে, আমিও কি সেই ইভেন্টে যেতে পারি? জিয়াং সাফ জানিয়ে দেয়, সেখানে শুধু ফ্যামিলি মেম্বাররাই যেতে পারে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি না। কিং তখন বলে, আমারও খুব একটা ইন্টারেস্ট নেই। ঠিক তখনই একজন মেন্টালি চ্যালেঞ্জড মেয়ে তাকে অ্যাটাক করতে যায়। জিয়াং কিংকে বাঁচাতে তাদেরকে ট্রলি ছুঁড়ে মারে। ট্রলি ছুটে গিয়ে সে নিজেই কিং এর গায়ের উপর ধপাস করে পড়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিং বলে, এটা তো একটা নর্মাল ড্রিঙ্ক ছিল, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে বাঁচানোর কোনো দরকার ছিল না। জিয়াং বলে, আমি কেন শুধু শুধু তোমার জন্য টেনশন করেছিলাম? আমি তোমাকে এখানে আনার জন্য টাকা দিয়েছি, তাই তোমার মুখ যদি নষ্ট হয়ে যেত তবে আমার এই বিশাল লস হতো। কিং রেগে তার খুব কাছে চলে আসে। তার চোখগুলো উজ্জ্বল হয়ে ওঠে এবং সে বলে, আমি তো স্রেফ তোমার একটা সম্পদ, তাহলে কেন আমাকে বাঁচালে? জিয়াং বলে যে সে যে কাউকে বাঁচাতে পারে, সে মানুষ হোক বা ফক্স। কিন্তু কিং হঠাৎ তাকে কোলে তুলে নিজের কাঁধে বসিয়ে নেয়। সে মনে মনে ভাবে, এই মেয়েটা সবসময় শুধু নিজের আর টাকার চিন্তা করে, তাহলে আজ কেন আমাকে বাঁচাতে এলো? জিয়াং হঠাৎ চিৎকার করে বলতে থাকে, তুমি এটা কি করছো? আমাকে নামাও। কিন্তু সে তাকে কাঁধে করেই বয়ে নিয়ে যায়। এরপর সে স্ন্যাক্স নিতে নিতে বলছিল যে, আমি কোম্পানির ইভেন্টে যাচ্ছি, তোমাকে আমায় সেরাসে দরকার নেই। কিন্তু কিং তার লেখার নোবেল পড়ছিল, কোম্পানির ইভেন্টে তিনি জিয়াং এসে দুই এক্স বয়ফ্রেন্ডটাকে হ্যারাস করার চেষ্টা করবে। ঠিক তখনই আমাদের হিরো অর্থাৎ মিস্টার কিং একটি সারপ্রাইজ এন্ট্রি দেবে এবং সে কাউকে জিয়াংকে বুলি করতে দেবে না। পার্টিতে জিয়াংকে দেখা মাত্রই তার এক্স বয়ফ্রেন্ড খোঁজা দিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি একাই এলে, তোমার বয়ফ্রেন্ড কোথায়? জিয়াং আমতা আমতা করে বলে, ওর কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। এরা এবার বিদ্রুপ করে বলে, এমন কি ইম্পর্টেন্ট কাজ ছিল? ঠিক তখনই সেখানে মিস্টার কিং এর রাজকে এন্ট্রি ঘটে। তাকে দেখে সবাই একদম শকড, আর জিয়াং তো খুশিতে আত্মহারা। কিং আসা মাত্রই জিয়াংকে ঝাঁপড়ে ধরে ঘোষণা করে, আমি ওর বয়ফ্রেন্ড। জিয়াং তখন খুশিতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু লিম তাকে চিনে ফেলে এবং বলে, এ তো ফক্স ম্যানশনের টপ পারফর্মার, আমি ওর ফটো দেখেছি। যাও বিদ্রুপ করে বলে, এটা একটা ফক্স মেল মডেল, তুমি কোনো বয়ফ্রেন্ড খুঁজে পাওনি বলে এই খেলনাটাকে হায়ার করেছো, এর মধ্যে স্পেশাল কি আছে? কিং তখন করা জবাব দেয়, আমি অন্তত তোমাদের থেকে বেটার। জিয়াং তাকে আড়ালে নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এখানে কিভাবে? কিং সিনেমার হিরোদের মতো উত্তর দেয়, যখন রাজকন্যার দরকার পড়ে তখন তাকে বাঁচাতে স্বর্গ থেকে হিরো চলে আসে। জিয়াং সাথে সাথে তার মুখ চেপে ধরে, কারণ কিং আসলে জিয়াং এর লেখা নোবেলের ডায়লগ দিচ্ছিল। এরপর বাকি সবাই সেখান থেকে চলে যায়। কিং যখন সেখান থেকে সরে যেতে চায়, জিয়াং তাকে হাত ধরে আটকে বলে, এখন যখন এসে গেছে চলো একটু ঘুরে দেখি। তারা যখন ঘুরতে বের হয়, জিয়াং তাকে জিজ্ঞেস করে, মানুষের জীবন এক্সপিরিয়েন্স করে তোমার কেমন লাগছে? ঠিক তখন একটি পাথরে পা লেগে কিং পিছলে পড়ে যাচ্ছিল। জিয়াং দ্রুত তাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। তারপর বলে, তুমি ঠিক আছো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি যদি লেকের পানিতে পড়ে গিয়ে কোর্ট বাঁধিয়ে বসো তবে আমি তোমার ট্রিটমেন্টের খরচ চালাতে পারবো না। কিং নির্লিপ্তভাবে বলে, তোমার আমাকে বাঁচানোর দরকার নেই, লেকের পানি সাঁতার কাটার জন্য বেশ ভালো। জিয়াং বলে, কাউকে বাঁচানো একটা নর্মাল রিয়াকশন। কিং তখন ইচ্ছা করে আবার পড়ে যাওয়ার ভান করে যাতে জিয়াং তাকে ধরে। জিয়াং তখন মনের কথা খুলে বলে, আমি স্বীকার করছি যে যখন তোমাকে প্রথমবার এনেছিলাম তখন আমি শুধু জলদি ধনী হতে চেয়েছিলাম, কিন্তু তোমার সঙ্গে সময় কাটিয়ে এখন আমার আর পরোয়া নেই যে তুমি ফক্স নাকি অন্য কিছু। আমরা দুজন শুরু থেকেই সমান। এরপর তারা দুজন একটি টেন্টের ভেতরে আসে। জিয়াং একটু ইতস্তত করে বলে, এখানে খুব বেশি টেন্ট নেই, তাই আমাদের একই টেন্টে ঘুমাতে হবে, আর তাছাড়া সবার চোখে তো আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই চলো ঘুমানো যাক। কিং শান্তভাবে বলে, ওকে। জিয়াং তখন দ্রুত পরিষ্কার করে বলে, আমরা আলাদা আলাদা ভাবে ঘুমাবো। কিং মুচকি হেসে বলে, হ্যাঁ আমি ওটাই বললাম। জিয়াং তখন একটু মুখ ফুলিয়ে ল্যাম্পটি অফ করে দেয়। তারা দুজন যার যার সাইডে শুয়ে পড়ে, কিন্তু কিং এর পাশে শুয়ে থাকায় তার হার্টবিটই বেড়ে যাচ্ছিল। এর মধ্যে তার চুল কোথাও একটি আটকে যায়। কিং তাকে সাহায্য করতে শুরু করে, যার ফলে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। জিয়াং প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে কিং বলে, আমি একটু বাইরে যাচ্ছি, ফ্রেশ এয়ার দরকার। এরপর সেও হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসে। বাইরে কিং তো তার জ্যাকেটে জিয়াংকে পরিয়ে দেয়। জিয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি ঠান্ডা লাগছে না? কিং এটার উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, তোমার এত টাকার কেন প্রয়োজন? জিয়াং পাল্টা প্রশ্ন করে, আগে তুমি বলো, তুমি কেন আমার বয়ফ্রেন্ড সাজার নাটক করলে? কিং উত্তর দেয়, আমি চাইনি তুমি তোমার কলিগদের সামনে ছোট হও। এবার আমার প্রশ্নের উত্তর দাও। জিয়াং বলে, তেমন কোনো বিশেষ কারণ নেই, এমন না যে আমি গরিব হতে ভয় পাই, আসলে আমি শুধু টাকা পছন্দ করি, এটাই এই দুনিয়ার সহজ নিয়ম। একজন মানুষ যত বেশি রিচ হয় সে তত বেশি লাইফ এনজয় করতে পারে। হয়তো তুমি ভাবছো আমি লোভী, কিন্তু সবারই তো কোনো না কোনো ইচ্ছে থাকে,
আমারও আছে। কিং মনে মনে ভাবে এই মেয়েটা তার দেখা অন্য যে কারো সে একদম আলাদা। জিয়াং তখন জিজ্ঞেস করে, তুমি কি কখনো শুটিং স্টার দেখেছো? আমি শুনেছি শুটিং স্টারের কাছে কিছু চাইলেই সেটার সাথে সাথে পূরণ হয়ে যায়। কিং তখন তার জাদুকরী শক্তি ব্যবহার করে এবং সত্যি সত্যি আকাশে শুটিং স্টার দেখা যায়। জিয়াং খুব খুশি হয়ে যায়। কিং বলে, জলদি উইশ করে নাও। জিয়াং তার মনে ইচ্ছে চায়। এরপর কিং তাকে একটি বিশেষ জায়গায় নিয়ে আসে। জিয়াং বলে, তুমি মাঝরাতে উইশ করার জন্য আমাকে এখানে নিয়ে এলে। কিং জানায় এখানে উইশ করলে তা খুব দ্রুত পূরণ হয়। তারা দুজনে নিজেদের ইচ্ছাগুলো কাগজে লিখে এবং সেখানে ঝুলিয়ে দেয়। জিয়াং প্রার্থনা করে যেন তার সব স্বপ্ন সত্যি হয়। যখন তারা ফিরছিল, কিং জিজ্ঞেস করে সে কি চেয়েছে। জিয়াং রহস্য করে বলে, বলবো না, বললে উইশ পূরণ হবে না। ইচ্ছে পূরণ হলে তারা একসাথে ফার্স্ট শো দেখতে যাবে। এই বলে তার হাত ধরে টেনে নিয়ে যায়। পরের সিনে দেখা যায় একটি ফক্স মডেল তার বেস্টের সঙ্গে লেগেছিল। জিয়াং বলে, তুমি আবার মডেল চেঞ্জ করলে কবে? বেস্টে জানায় সে সর্বোচ্চ 3 মাস একটা ফক্স মডেলের সঙ্গে খেলে, তারপর সেটা বদলে ফেলে যাতে সে এটার ওপর অভ্যস্ত না হয়ে যায়। বেস্টে জিয়াংয়ের চেহারা দেখে জিজ্ঞেস করে, তোমার মুখ এমন কেন? তুমি কি ওই ফক্স ভয়ের প্রেমে পড়ে গেলে নাকি? জিয়াং সাথে সাথে উড়িয়ে দিয়ে বলে, তেমন কিছুই না। আমি কেন একটি ফক্সের প্রেমে পড়বো? আমি তো শুধু রিসার্চের জন্যই ওকে নিয়ে এসেছি। এর পরের সিনে জিয়াং কিচেনে রান্না করতে যায়। কিং তাকে হেল্প করতে এলে সে গর্ব করে বলে, দাঁড়াও, আজ আমি তোমাকে আমার কুকিং স্কিল দেখাবো। কিং মজা করে বলে, ওকে, আমি শুধু খাওয়ার যোগ্য কিছু খুঁজছি। জিয়াং রেগে গিয়ে বলে, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো। সাইডে দাঁড়িয়ে আমার ম্যাজিক দেখো। এই বলে সে এত জোরে গাজর কোপানো শুরু করে যে গাজরগুলো নিজের জায়গা থেকে ছিটকে যেতে থাকে। কিং ওইগুলো তুললে জিয়াং আবার ওইগুলো কাটার চেষ্টা করে। আসলে সে কুকিং তো দূরের কথা, শপিংও করতে পারে না। এর জন্যই তো তার হাতটাও কেটে ফেলে। কিং এটা বুঝতে পেরে তার হাত ধরে ফু দিতে থাকে। জিয়াং ঘাবড়ে গিয়ে বলে, না না, আমরা এত কাছাকাছি আসতে পারি না। কিং বলে, এটা কোনো ইন্টিমেসি নয়। এই বলে তার আঙ্গুলটি নিজের মুখে নেয়। জিয়াং ভাবতে থাকে সে কি এই ফক্সের প্রেমে পড়ে যাচ্ছে, কারণ কিং এত রোমান্টিক আচরণ করছে যে জিয়াং এর মনের ভেতর কিছু একটা হতে শুরু করেছে। সে বলে, 7 দিন তো হয়ে গেছে, তাহলে তুমি আমাকে ধনী হতে সাহায্য করবে কবে? আর তুমি কি আমাকে পটাতে চাইছো? কিং হেসে বলে, ফক্সের লালা ক্ষত সারিয়ে দিতে পারে। তুমি আমাকে কেনার আগে কি কোনো রিসার্চ করনি? আর তোমাকে পটাতে যাব কেন? তোমার কল্পনা মনে হয় একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। জিয়াং লজ্জা পেয়ে বলে, না না, আমি তো শুধু চেক করছিলাম তুমি আমাকে রিস্ক করবে কিনা। কিং বলে, হ্যাঁ, এখন শুধু রেজাল্টের জন্য ওয়েট করো, আর আমাকে এখন ডিস্টার্ব করো না। এই বলে সে জিয়াংকে জড়িয়ে ধরে। আসলে সে তাকে জড়িয়ে ধরছিল না, বরং তার অ্যাপ্রন খুলে দিচ্ছিল এবং নিজে সেটা পরে তাকে কিচেন থেকে বের করে দেয়। এরপর কিং প্রচুর বরফ খায় এবং ভাবে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সে শুধু ক্ষত সারাতে সাহায্য করেছিল। এরপর কিং প্রচুর বরফ খেয়ে নিজেকে কাম ডাউন করে বলতে থাকে, আমি তো শুধু তাকে হেল্প করেছিলাম, আমাদের মাঝে শুধুই বস এমপ্লয়ি রিলেশন। জিয়াং তখন বলে, চলো কাল বাইরে খেয়ে অ্যাডভান্স সেলিব্রেট করি। পরে সিনে তারা খেতে বসে। জিয়াং তাকে ওয়েলথ গড বলে সম্বোধন করে ওয়াইন খায়। তারপর জিজ্ঞেস করে, আমি কবে রিস হবো? কিং বলে, পরের মাসেই। জিয়াং একটু হতাশ হয় যে তাকে আরো 1 মাস ওয়েট করতে হবে। কিং তখন তাকে বলে, তোমার যদি কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে তবে আগে তার সঙ্গে দেখা করো। জিয়াং অবাক হয়ে ভাবে, কিং এটা কিভাবে জানলো? আসলে ওই ব্যক্তিটি তার অনলাইন নোভেলের কন্ট্রাক্ট সাইন করাতে চাচ্ছিল। জিয়াং যখন তার ব্যালেন্সের জিরোগুলো গোনে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে কিং এর হাত ধরে বলে, থ্যাংক ইউ গড, তুমি আমার লাইফে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। কিং তাকে মনে করিয়ে দেয় যে সে এখন কোথায় আছে এবং কি করছে। জিয়াং সাথে সাথে হাত ছড়িয়ে নেয়। কিং বলে, তুমি তো তোমার নিজের নোবেল লিখছো, তাই ভবিষ্যতে তুমি কি এটা দিয়ে জীবন চালাতে পারবে? যে জব তোমার পছন্দ না সেটা করার দরকার নেই। পরের সিনে জিয়াং কোম্পানি থেকে রেজিগনেশন জমা দিতে চাচ্ছিল। যাও তখন তাকে বলে, তুমি এখানে টিকতে পারছো না বলে পালিয়ে যাচ্ছ, তুমি এই প্রজেক্ট হ্যান্ডেল করতে পারছো না। সে আরো বলে যে ফক্স নামক একটি নোভেলের জন্য দারুণ অফার পেয়েছে এবং এটা রাইটস পেলে সে কোম্পানির স্টার হয়ে যাবে। জিয়াং মনে মনে হাসে এবং ভাবে, যখন সে জানতে পারবে আমি সেই রাইটার তখন ওর অবস্থা কি হবে। সে এবার ওই রেজিগনেশন লেটারটি সিরিয়াস ঝাবের মুখে ছুঁড়ে মারে আর বলে, আমি আর এখন এখান থেকে যাব না। বাইরে আসতেই কিং গাড়ির কাছে তার জন্য ওয়েট করেছিল। সে জিজ্ঞেস করে, রিজাইন করে নিয়েছো? জিয়াং বলে, এখনো না, কারণ সে অ্যানুয়াল পার্টিতে ঝাওকে উচিত শিক্ষা দিতে চায়। এরপর তারা একসঙ্গে খেতে যায়। পরে সিনে জিয়াং একটি স্বপ্নে দেখে যেখানে সে কিংকে পেছন থেকে জড়িয়ে ধরে তার জামার ভেতর হাত দিয়ে চেস্ট প্রেস করছে। সে ভাবে এটা তো স্বপ্ন, তাই কোনো দায়িত্ব নিতে হবে না। কিন্তু হঠাৎ মিস্টার কিং তার হাত ধরে ফেলে এবং বলে, তুমি তো অনেকক্ষণ ধরে টাচ করছো, এখনো মন ভরেনি। জিয়াং সমকে ঘুম থেকে জেগে ওঠে এবং বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল, কিন্তু পেছনে তাকাতেই দেখে মিস্টার কিং সেখানে বসে আছে। জিয়াং প্রচন্ড লজ্জা পায়
এবং অজুহাত দেয় যে সে ভেবেছিল ওটা তার মা। জিয়াং তার আয়নায় নিজের ক্ষত দেখছিল এবং কিং পেছন থেকে বিদ্রুপ করে বলে, এটা তো সামান্য স্ক্র্যাচ, সিরিয়াস কিছু না। জিয়াং জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কি করছো? কিং বলে, আমি তোমার রুম থেকে অদ্ভুত শব্দ শুনছিলাম, তাই ভাবলাম মাস্টারে কোনো বিপদ হলো নাকি, কারণ আমি তো তোমার সম্পদ। জিয়াং তাকে সরিয়ে দিয়ে বলে, স্বপ্ন আর বাস্তব সবসময় আলাদা হয়। আমি আসলে নিজেকে টাচ করার স্বপ্ন দেখছিলাম, তোমার না। সে আরও অভিযোগ করে যে কিং এর কারণে সে ব্যথা পেয়েছে। কালকের ইভেন্টে যাওয়ার দায়িত্ব কিংকে নিতে হবে। কিং বলে, যেহেতু আমার জন্য ব্যথা পেয়েছো, আমি এটা সারিয়ে দেব। জিয়াং তখন লজ্জায় লাল হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় কিং কিভাবে আঙ্গুলের ক্ষত সারিয়েছিল। কিং টিস করে বলে, গতবার তো বেশ এনজয় করেছিলে, এখন সাহস পাচ্ছ না কেন? জিয়াং চ্যালেঞ্জ নিয়ে বলে, কে বললো আমার সাহস নেই? দেখাও কিভাবে সারাবে। কিং যখন খুব কাছে চলে আসে, জিয়াং নার্ভাস হয়ে পিছিয়ে যেতে থাকে। এরপর কিং তার ক্ষত স্থানে আহত করে কিস করে। জিয়াং খুশি হয় এবং আয়নায় দেখে তার ক্ষত একদম সেরে গেছে। সে দ্রুত ফোন চেক করে দেখে তার টাকা কাটা যায়নি। সে বারবার থ্যাংক গড, এত কাছাকাছি থাকার পরেও আমার টাকা কাটা যায়নি। এবার শুরু হলো সেই গ্র্যান্ড নোবেল পার্টি। আমাদের সেই বলদ এক্স বয়ফ্রেন্ড ঝাও সবাইকে বুক ফুলিয়ে বলছে এই নোবেলের রাইটার আমাকে সব রাইটস দেবে, আমাকে প্রমিস করেছে। জিয়াং মনে মনে বলছে, দাঁড়া বেটা, তোর কপালে আজ খাড়া আছে। হোস্ট যখন ডাকলো, মিস জিয়াং স্টেজে আসুন। ঝাওয়ের মুখ তখন দেখার মতো। জিয়াং স্টেজে যাবার সময় বলল, কে ভাই, তোকে আমি কবে প্রমিস করলাম? বাই দ্য ওয়ে, সে এবার ঘোষণা দেয়, আমি এই বিখ্যাত নোবেলের রাইটার। ঝাওয়ের মাথায় তখন যেন বাস পড়লো। এগুলোর পরে সে যখন সেলফি তুলছিল, তখন একটি ওয়েটারের সঙ্গে ধাক্কা খেয়ে তার ড্রেসটি নষ্ট হয়ে যায়। সে ওয়াশরুমে যেতেই কিং ড্রেস নিয়ে হাজির। জিয়াং তখন নেশায় একদম টইটম্বুর। সে ড্রেস নেওয়ার বদলে কিংকে হ্যাসকা টেনে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে ফেললো। কিং বলে, আরে আমি মেয়েদের ওয়াশরুমে কেন? জিয়াং মাতাল গলায় বলল, একদম কথা না, কাপড় দাও জলদি। কিং কাপড় দিলে জিয়াং বলে, মুখ ওদিকে ঘোরাও, আমি চেঞ্জ করব। কিং বেচারা দেওয়ালে দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে কাঁপছে। জিয়াং তার পেছনে দাঁড়িয়ে ড্রেস খোলা শুরু করলো এবং অবলীলায় কিং এর কাঁধকে হ্যাঙ্গার বানিয়ে নিজের কাপড় ঝুলিয়ে দিল। ড্রেস বদলিয়ে সে কিংকে বলল, আজ আমি এই বলদটাকে উচিত শিক্ষা দিয়েছি, তাই আমি অনেক হ্যাপি। জিয়াং কিং এর হাত ধরে টেনে টেরেসে নিয়ে গেল। তারপর টেবিলের উপর উঠে বসে বলল, পায়ে ব্যথা করছে। কিং নিচে বসে তার পা ধরে বলল, একদম নড়বে না। এরপর সে তার পা ধরে ক্ষতস্থানে কিস করতে শুরু করলো। জিয়াং একেবারে সাই ফিল করে বলল, আরে তুমি কি করছো? কিং ঝাড়ি দিয়ে বলল, বেশি ওভার থিঙ্ক করো না, আমি জাস্ট তোমাকে সারিয়ে তুলছি। জিয়াং নিচে নেমে মেকআপ করতে করতে বলল, নোবেল লিখে অনেক টাকা কামিয়েছি, আজ একটা রুম বুক করেছি, পার্টি শেষ হলে আমাকে নিয়ে যেও। কিং হঠাৎ বলল, জব ছেড়ে দাও, আমি তোমাকে আরো রিস্ক করে দেব। জিয়াং হেসে বলল, তুমি তো বাচ্চাদের মতো প্রমিস করো। কিং তখন জিজ্ঞেস করলো, এখন আমি তোমার জন্য কি করতে পারি? জিয়াং তার গলায় ঝুলে পড়ে বলল, এখন শুধু আমাকে খুশি করতে পারো। অমনি ম্যাজিকের মতো কিং এর চোখ জল করে উঠল। জিয়াং ভয় পেয়ে বলল, আরে আমি তো মজা করেছিলাম। সে পালাতে গেলে কিং তাকে হ্যাসকা টানে দেওয়ালের সঙ্গে চেপে ধরলো এবং পাগলের মতো কিস করতে শুরু করলো। কিং এর অবস্থা দেখে মনে হচ্ছিল সে আজ জিয়াংকে খেয়ে ফেলবে। জিয়াংও কম নয়, তার তো এমনিতেও কিং এর বডির প্রতি অবসেশন ছিল। পরদিন সকালে জিয়াং যখন আড়মোড়া ভেঙে উঠল, সে নিজের ঠোঁটে হাত দিয়ে থমকে গেল। গত রাতে সে পাগলমো আর কিসিং এর কথা মনে পড়তেই সে একদম সিটিয়ে গেল। সব ডিটেলসে মনে আসতায় সে এক গগন বিদারী চিৎকার করে উঠল, ও মাগো, এ কি করলাম? সে কিন্তু বুঝতে পারছিল না সে কি সাইফিল করবে নাকি ব্লাশ করবে। সে এবার আরো চিৎকার করে বলে, আমি পাগল হয়ে যাব, ও তো আমার ওয়েল দ্য গড ছিল, আমি কি একটু নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? এখনো তো পুরোপুরি রিসাও বাকি। তার আগে ওকে কিস করে বসলাম। এরপর সে ভাবলো, যাকগে, ও তো এখন সামনে নেই। সে তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে পালানোর ধান্দা করেছিল, কিন্তু দরজার কাছে যেতেই দেখে মিস্টার কিং আয়েশ করে ব্রাশ করছে। তাকে দেখা মাত্রই জিয়াং 32 পাটি দাঁত বের করে এক ফেক হাসি দিয়ে বলল, গুড মর্নিং, তুমি উঠে গেছো? কিং কোনো কথা না বলায় জিয়াং মনে মনে ভাবলো, ব্যাটা এখনো ঢং করছে, কিস করতে করতে আমার ঠোঁট ফুলিয়ে একদম আইস কিউব বানিয়ে দিয়েছে, আর এখন এমন ভাব করছে যেন কিছুই করেনি। খাওয়ার সময় জিয়াং এর মনে কোডাক দিল, এই বাহানায় সে আবার আমার সকল টাকা নিয়ে নিবে না তো? কত কষ্টে এই টাকাগুলো পেয়েছি, টাকা চলে গেলে তো আমাকে আবার সেই ঘানি টানতে হবে। কিং মুখ মুছে তার দিকে তাকাতে জিয়াং সুরসুর করে নিজের কাজে চলে গেল। এদিকে কিং আবার সেই ওনারের কাছে ফিরে গেল। ওনার অবাক হয়ে বলল, তুমি আবারও এসেছো, এইবার অনেকদিন পর এলে। কিং জানায়, আমাদের মধ্যে ভুল করে কন্টাক্ট হয়ে গেছে, সে এখানে আসতে পারে, তাই আমি নিজেই চলে এলাম। ওনার বিস্তারিত জানতে চাইলে কিং কাসমস্য করে বলল, ওকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। ওনার তো হেসে কোল পায় না, ওরে বাবা, তুমি তো দেখে ভালোই রায়তা ছড়িয়েছো, তুমি তো ওর মায়ায় আটকে গেছো দেখছি। আমি বলেছিলাম না
এভাবে তুমি তোমার সব জাদুকরি ক্ষমতা হারাবে। তবে এটা শুধু একতরফা ভালোবাসার ক্ষেত্রে হয়, কিন্তু যদি তোমাদের ভালোবাসা মিউচুয়াল হয়, মানে দুই দিক থেকেই প্রেম থাকে, তবে তোমার ম্যাজিক পাওয়ার কোনো ক্ষতি করবে না। কিং বুঝতে পারলো যে প্রেম দুই দিক থেকেই আসে, তাই সে খুশি হয়ে চলে গেল। অন্যদিকে জিয়াং তার বেস্টির কাছে গিয়ে বকবক করেছিল। সে কিং এর সঙ্গে সেই কিসিং সিনের কথা মনে করে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। সে তার বেস্টিকে বলল, মনে হয় আমি ওর জালে ফেসে গেছি। বেস্টি জিজ্ঞেস করলো, বলতো তুই কি ওকে পছন্দ করিস? জিয়াং আকাশ থেকে পড়লো, আমি আমি ওকে পছন্দ করব? আমি হলাম জিয়াং, টাকা আমার ফার্স্ট প্রায়োরিটি। ওর মতো একটা ফক্স মডেলকে আমি কেন পছন্দ করতে যাব? বেস্টি মুস্কি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যা বললে তোর মন শান্তি পায় সেটাই বল। বাইরে এসে জিয়াং দেখলো কিং আবার ওয়ার্কআউট করছে। সে বিরক্ত হয়ে বলল, একটু আওয়াজ কম করা যায় না? প্রতিবেশীরা তো কমপ্লেন করবি। কিং হঠাৎ তার কাছে এসে বলল, তুমি চাও না আমি প্র্যাকটিস করি? তাহলে কি আমরা আবার কিস করব? জিয়াং ভয় পেয়ে বলল, আরে না না, তুমি তো বলেছিলে বেশি ইন্টিমেট হলে তোমার ম্যাজিক নষ্ট হয়ে যাবে, আর আমি রিস্ক হতে পারবো না। কিং তখন বলল তার কাছে একটি সেশন আছে। জিয়াং জিজ্ঞেস করলো কি? তখন কিং এর ক্লোজ ফ্রেন্ড জানায় যে শুধু কিসিংয়ে কিছু হবে না, কিন্তু বাকি সবকিছু করলে কাজ হবে। অমনি কিং তাকে এক হাত দিয়ে তুলে স্লিপারের ওপর বসিয়ে দিল। এরপর তাকে ঝাপড়ে ধরে প্যাশনেটলি কিস করতে শুরু করলো। দুজনেই একে অপরকে পাগলের মতো কিস করছিল। কিন্তু হঠাৎ জিয়াং থেমে গিয়ে বলল, না না, আমাকে আগে একটা জিনিস কনফার্ম করতে হবে। এই বলে সে একটা বাহানা দিয়ে ওনারের কাছে দৌড়ে গেল। কিং এর অবস্থা তখন শোচনীয়। ওনারের কাছে বা জিয়াং হাঁপাতে হাঁপাতে চলে আসে। ওনার তখন জিজ্ঞেস করে, তুমি কি আইটেমকে রিটার্ন করতে এসেছো? আমি তো ভেবেছিলাম তোমাদের সম্পর্ক আরও টিকবে। জিয়াং কাসুমাসু করে বলে, আমি আসলে ওকে রিটার্ন করতে আসিনি। আমার একটি প্রশ্ন আছে। মিস্টার কিং যদি নিজেই আমাকে আগে কিস করে, তবে আমার কি করা উচিত? ওনারের চোখ বড় বড় করে বলে, তোমরা কি কিস করেছো? জিয়াং লজ্জা পেয়ে সায় দেয়। ওনার হেসেই কুল পায় না। আরে ওই বাচ্চাটার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই, ও কিসের চেয়ে বেশি কোনো কিছুই করতে পারবে না। জিয়াং আকাশ থেকে পড়ে বলে, তুমি কি বলছো? ওনার পাল্টা প্রশ্ন করে, তুমি কি ব্যাংক্রাফ্ট হয়ে গেছো? জিয়াং না বললে ওনার রায় দেয়, তার মানে তুমি ওর ট্র্যাপে ফেসে গেছো। এখন জলদি বাসায় যাও, টেনশন করা কিছু নেই। জিয়াং ভাবতে শুরু করে যে সে সত্যিই ফেসে গেছে কিনা, কিন্তু ওনার তাকে ওখান থেকে বিদায় করে দেয়। জিয়াং এরপর সোজা একটা বাড়ি চলে আসে এবং তার বেস্টিকে সেখানে ডাকে। বেস্টি অনেকটা দেরি করে আসে এবং প্রায় হুমড়ি খেয়ে জিয়াংয়ের গায়ের উপর পড়ছিল। জিয়াং তাকে ধরে জিজ্ঞেস করে, সাবধানে, নিজের একে হাল করেছো তুমি? কি হয়েছে তোমার? বেস্টি কাঁদতে কাঁদতে বলে, ও আমাকে ছেড়ে চলে গেছে। জিয়াং অবাক হয়ে বলে, আরে তুমি তো বলেছিলে 3 মাস পর তুমি মডেল চেঞ্জ করো। বেস্টি ডুকরে কেঁদে ওঠে, আজ সেই 3 মাসের ডেডলাইন, কিন্তু ও আমাকে গুড বাই না বলেই চলে গেল। আমি ভেবেছিলাম ওর মনেও আমার জন্য ফিলিংস আছে, কিন্তু ওর তো কোনো হৃদয়ই নেই। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি ওর প্রেমে পড়ে গেছি। জিয়াং তখন বেস্টিকে সান্ত্বনা দিতে থাকে। বেস্টি আফসোস করে বলে, এই লোকগুলো একদমই বিশ্বাসযোগ্য নয়। ডেটো ছিল শুধু ফান করার, প্রেমে পড়ার তো কথা ছিল না। চোট পেতে না চাইলে কখনোই কাউকে মন দিতে নেই। এসব শুনে জিয়াংয়ের তো সেই কিসিং সিনের কথা মনে পড়ে যায় এবং নিজেকে বোঝায়, চিন্তা করো না, আমি অন্তত এমনটা করবো না। এরপর বেস্টি বলে, আজ আমরা ডাঙ্ক হওয়া পর্যন্ত ওয়াইন খাবো। দুজনে মিলে গ্লাস তুলে খাওয়া শুরু করে এবং বাড়ির অন্য ছেলেরা তাদের হাতে করে ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেই বাড়ির ধামাকায় এন্ট্রি দেয় মিস্টার কিং। তাকে দেখা মাত্রই বাড়ির বাকি ছেলে ভয়ে সাইড হয়ে যায়। কিং আর জিয়াং এবং তার বেস্টি দিকে তাকায়। জিয়াং নেশার ঘরে টালমাটাল হয়ে বলে, আরে তুমি এখানে এসেছো? কিং রাগি চোখে তাকিয়ে ভাবে, এ নিজের কি অবস্থা বানিয়েছে, আমার সাথে মেল মডেলও রেখেছে। জিয়াং মাতাল গলায় কিংকে অফার দেয়, আমি তো জাস্ট ওদের সাথে ফান করেছিলাম, তুমি কি ড্রিঙ্ক নেবে? কিন্তু মিস্টার কিং কোনো কথা না বাড়িয়ে সোজা এগিয়ে আসে এবং হুট করে জিয়াংকে পাজা কোলে করে তুলে নিয়ে নিচে কাঁধে বসিয়ে নেয়। জিয়াং চিৎকার করতে থাকে, কিন্তু কিং তাকে বাড়ির বাইরে নিয়ে যেতে শুরু করে। সে তাকে নিয়ে বাসায় আসে, এরপর আছাড় মেরে ফেলে দেয়। তারপর রাগী গলায় জিজ্ঞেস করে, আমি কি তোমাকে সন্তুষ্ট করতে পারিনি? তুমি কেন অন্যদের খুঁজছো? জিয়াং পাল্টা প্রশ্ন করে, কন্ট্রাক্টে লেখা ছিল তোমার কাজ শুধু আমাকে রিচ বানানো, কিন্তু তুমি তো সারাক্ষণ রেগে থাকো, তাই আমি বয়ফ্রেন্ড খুঁজলে প্রবলেম কি? কিং তাকে টাচ করতে চালিয়ে জিয়াং তার গলায় হাত দিয়ে একটা ক্যাজুয়াল কিস করে দেয় এবং জিজ্ঞেস করে, তুমি কি জেলাস? সত্যি করে বলো। কিং স্বীকার করে সে জেলাস এবং তারা একে অপরকে পাগলের মতো কিস করতে শুরু করে। কিং যেন তার ঠোঁট খেয়ে নিছিল, কিন্তু হঠাৎ কিং থেমে যায়। জিয়াং তখন তাকে পা দিয়ে ট্র্যাপ করে আবার নিজের কাছে টেনে নেয়। কিং নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে কোলে তুলে নেয়। এরপর সোফায় বসে রোম্যান্স করার সময় জিয়াং ভাবে, যতক্ষণ আমি ওর সাথে ইমোশনাল কানেকশন করব না, ততক্ষণ কোনো ব্যথা পাবো না। আমরা শুধু মজা করছি। কিন্তু কিং ভাবে জিয়াং হয়তো তার প্রেমে পড়ে গেছে। কিং তাকে কোলে করে রুমে নিয়ে যায়। এরপর বিছানায় শুয়ে তার কাপড় খুলে ওর ওপরে আসতে চাইলে জিয়াং তাকে বিছানায় ফেলে দেয় এবং নিজে তার উপরে উঠে পড়ে। এরপর দুজন অনেক বেশি ডার্কলি রোম্যান্স করে। পরদিন সকালে জিয়াং খুব হাসি খুশি মনে জেগে ওঠে। সে মনে মনে বলে, রাতে ডিনারটা খুব উপভোগ করেছি, খাবার খুব টেস্টি ছিল, মনে হচ্ছে আমি 10 বছর তরুণী হয়ে গিয়েছি।
কিন্তু যখন সে নিজের ফোনের দিকে তাকায় সে শক্ট হয়ে যায়। 1 লাখ টাকা কেটে নেওয়া হয়েছে। ওই ফক্সের সাথে জাস্ট 1 রাতের স্ট্যান্ডের জন্য 1 লাখ টাকা কাটা গেছে। সে জোরে চিৎকার করে ওঠে। ও নো, কি হলো এটা? কিং পাশে এসে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে, নাইটমেয়ার দেখেছো? জিয়াং বলে, না, ওটা জাস্ট কিছু না। কিং বলে, কেমন স্বপ্ন দেখেছো? টাকা হারানোর? আমার লিটিল মানি মাইন্ডেড। এরপর কিং তার হাতে একটি লাল ড্রপ দিয়ে বলে, এখন থেকে আমি শুধু তোমার। জিয়াং হেসে দিলে কিং তার হাতে একটি কিস করে। জিয়াং তখন মনে মনে ভাবে, টাকা কাটার কথা এখন না বলাই ভালো। এরপর তার প্রতিদিন কিস করতো, কখনো সোফায়, কখনো বাথরুমে, কখনো বেডরুমে। আর প্রতিদিন জিয়াংয়ের অ্যাকাউন্ট থেকে টাকা কাটতো। এরপর 1 মিলিয়ন টাকা কাটা যাওয়ার পর তার কাছে খুব সামান্য টাকা বাকি থাকে। এমনকি তার বড় কন্ট্রাক্টও বাতিল হয়ে যায়। জিয়াং ওনারের কাছে গিয়ে বলে, তুমি আমার সাথে মিথ্যা বলেছো, আমি পুরোপুরি ব্যাংক্রাফট হয়ে গিয়েছি। তুমি কি তোমার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছুই জানো না? আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন ফাইল করতে চাই। তখন ওনার নিজে ফক্স রূপে চলে আসে এবং বলে, এখানে শুধু ফক্স টিম আছে, তাই কেউ আমাদের সঙ্গে লাগতে আসবে না। আর মিস্টার কিং হলো এক বিশেষ ধরনের ফক্স যে এখানে 1000 বছর ধরে আছে। সে একমাত্র আউটকাস্ট যাকে কেউ কন্ট্রোল করতে পারে না। জিয়াং বলে, তার মানে তোমার কাছেও কোনো উপায় নেই? ওনার বলে, বর্তমানে তোমার লস রিকভার কোনো সেন্স নেই। জিয়াং জিজ্ঞেস করে, এই আইটিএমের কি কোনো নো রিটার্ন পলিসি আছে? ওনার বলে, এটা 1 মাসের মধ্যে রিটার্ন করতে হতো, তাই 12টার মধ্যেই তুমি চাইলে রিটার্ন করতে পারো, নয়তো বা তোমার এ থেকেও বেশি ক্ষতি হয়ে যাবে। জিয়াং তখন ভাবার সময় চাই বলে চলে যায়। এগুলোর পর তার কিংয়ের কথাই বারবার মনে পড়ছিল। সঙ্গে অতীতে ঝাউজে তাকে ধোকা দিয়েছিল, ওইগুলো ভেবে কান্না করছিল। এখন সে ভাবে পাস্টের মতো সে আর কোনো কিছুই হতে দেবে না। মানি আর হ্যান্ডসাম ছেলেদের মাঝে সে মানিকেই চুজ করবে। তাকে এখন সিন্ড্রেলা ড্রিম থেকে বেরিয়ে আসতে হবে। রিয়েল লাইফ তো কোনো সিন্ড্রেলা স্টোরি নয় যেখানে প্রিন্স আসবে। এরপর সে কিংকে কল দিয়ে বলে, চলো ক্যাম্পিংয়ে যাই। সে তাকে সাথে নিয়ে যায়। তারপর তার সঙ্গে সেলফি তুলে, এমনকি তার সঙ্গে থাকার জন্য থ্যাঙ্কস বলে, কারণ কিংয়ের সঙ্গে থেকে সেও অনেক বেশি মজা পেয়েছে। সে এখানে এটাও জানায় সে তার সঙ্গে অনেক হ্যাপি ছিল, ধনী হওয়ার চেয়েও বেশি হ্যাপি। কিংও তেমনটাই ফিল করছিল। জিয়াং তখন মনে মনে বলে, সরি, বাট এইসব মোমেন্ট থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। কিংয়ের সঙ্গে টাইম স্পেন্ড শেষে সে অনারের কাছে এসে তাকে রিটার্ন করে যায়। জিয়াং কিন্তু এখানে কিংকে টেক্সট করে রেখেছিল একসঙ্গে ডিনার করতে যাব। কিং তখন রিপ্লাই করেছিল, তুমি কিন্তু আমাকেও খেতে পারো। জিয়াং এগুলো দেখে কান্না করতে থাকে। তার মনে হচ্ছিল এইসব রাতারাতি বড়লোক হওয়ার ম্যাটার সম্পূর্ণই ভিন্ন, এমনটা কোনোভাবেই হতে পারে না। কিং তার হাতে যে ধাগাটি দিয়েছিল সে ওইটা ফেলে দেয়। তারপর আবারও নিজের কাজে লেগে পড়ে। এখানে এসে ভাবতে থাকে, কিং এতক্ষণে হয়তো সবকিছুই জেনে ফেলেছে। ফিউচারে আমি তাকে কিভাবে ফেস করব। রাতে সবাই ডিনার পার্টিতে যায়। সবাই এখানে ড্রিঙ্ক করে অনেক বেশি এনজয় করছিল। বাট জিয়াংয়ের মনে একদমই শান্তি নেই। সে কোনোভাবেই কোনো কিছুতে মন দিতে পারছিল না। এই জন্য সে প্রচুর ড্রিঙ্ক করে পাগলামো করছিল। তখন ওইখানে তার ফ্রেন্ড বলে ওঠে, হ্যান্ডসাম ছেলে। জিয়াং বলে, কোথায় হ্যান্ডসাম ছেলে? অ্যাকচুয়ালি ওইখানে কিং চলে এসেছিল। তাকেই সবাই হ্যান্ডসাম হ্যান্ডসাম বলতে থাকে। জিয়াং তো কিংকে দেখে পালাতে যায়, তবে কিং তাকে আটকে নিয়েছে। কলিগ ফ্রেন্ড জিজ্ঞেস করে, তুমি তাকে চেনো? জিয়াং তো মাথা নাড়ায়, তবে কিং বলে হ্যাঁ। তারপর জিয়াংকে জিজ্ঞেস করে, বলো এগুলো কি হচ্ছে? জিয়াং বুঝতে পারে পালিয়ে লাভ নেই। এই জন্য সে কলিগকে পাঠিয়ে দিয়ে কিংয়ের সঙ্গে একা কথা বলতে শুরু করে। কিং বলে, এগুলো কি? জিয়াং বলে, তুমি কি পড়তে পারছো না? ওইখানে ক্লিয়ারলি লেখা আছে আমি তোমায় রিটার্ন করেছি। কিং বলে, সরি, আমি বুঝতে পারিনি ইন্টিমেট কন্ট্যাক্ট করার পর ভবিষ্যতে আমাদের সঙ্গে কি হতে চলেছে। যদি জানতাম তোমার থেকে সবকিছু গায়েব হয়ে যাবে, তবে এমন কোনো কিছুই করতাম না। জিয়াং বলে, এতে তোমার কোনো ফল্ট নেই, সবকিছুই আমি করেছি। কিং বলে, এটার মানে কি? তুমি কি প্রথম থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিলে? তোমার কাছে কি শুধু এই অপশনটাই ছিল? জিয়াংয়ের কাছে বা তার বেস্টের কল আসে। সে বলে, তোমাদের মাঝে আসলেই কি চলছে? সে এসে তো তোমার ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করেছিল। আগেই তোমায় বলেছিলাম ওইটা শুধু তোমার একটি পেট, তার উপরে তুমি ইমোশন রেখো না, সে শুধুই তোমায় রিস্ক করতে পারে। কিন্তু এগুলো শুনে নিয়েছি। জিয়াং এর জন্য দ্রুত কল কাট করে। কিং বলে, তার মানে তোমার মনে আমি শুধুমাত্র পেট? তোমার লাইফে এর থেকে বেশি আমার আর কোনো ভ্যালু নেই? জিয়াং বলে, হ্যাঁ, তুমি তো শুনেই নিলে, আমি তোমায় টাকা দিয়ে কিনে এনেছিলাম, তোমায় আমার পছন্দ হয়নি, এই জন্য রিটার্ন করে দিয়েছি। নিশ্চয়ই আমি কোনো ভুল করিনি। এখন আমাদের মাঝে সকল কন্ট্যাক্ট রিলেশন শেষ হয়ে গেছে, তাই তুমি ফিরে যাও। এটা বলে এসে নিজেই চলে যাচ্ছিল। কিং বলে, তার মানে আমাদের মাঝে যা কিছু হয়েছে সবকিছুই ফেক? সেই হাগ, সেই কিস, আর যখন তুমি বলেছিলে আমরা দুজন একেবারে ইকুয়াল। আমার দিকে তাকাও, তারপর অ্যান্সার দাও। জিয়াং বলে, ওই সবকিছু অ্যাক্সিডেন্ট,
আসলে আমার ওইগুলো করাই উচিত হয়নি। কিং বলে, সত্যি? জিয়াং বলে, হ্যাঁ অবশ্যই সত্যি। তুমি আমায় লাইন ক্রস করতে বাধ্য করেছিলে, নয়তোবা আমি কখনোই নিজের লাইন পার করতাম না। তোমাদের মতো ফক্সরা সত্যি কোল্ড হার্টেড হয়। তোমরা হিউম্যান ইমোশন কখনোই বুঝতে পারবে না। তোমার জন্য আমার লস হয়েছে, এই জন্যই তোমায় আমি রিটার্ন করেছি। এগুলো বলে সে চলে যাচ্ছিল। কিং তখন নিজের পাওয়ার ইউজ করে। জিয়াং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কিং বলে, তুমি সবকিছুর জন্য আমাকে ব্লেম দিচ্ছ। বিলিভ করো সবকিছু আমি রিকভার করব। প্লিজ আমায় ছেড়ে যেও না। এটা শোনার পরেও সে হাত ছাড়িয়ে নেয়। সে তাই কান্না করতে করতে চলে যায়। জিয়াংও তখন ওইখানে বসে জোরে জোরে কান্না করতে থাকে। সিন কাট হয়ে কিংকে অনারের কাছে দেখানো হয়। অনার বলছিল, আগেই বলেছিলাম মিউচুয়াল লাভ হওয়া অনেক বেশি কঠিন। হিউম্যানরা এমনটাই হয়, তাদের ইমোশনের কোনো ঠিক নেই। কিং বলে, বাট সে ডিফারেন্ট। অনার বলে, ও তাহলে তুমি এখানে কি করছো? তুমি এখনো ইয়াং, এই জন্যই হিউম্যান ইমোশনের কমপ্লেক্সিটির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। তারা বলে ফক্সটা নাকি অনেক বেশি ক্লেভার হয়, বাট তারাই সব থেকে বেশি ক্লেভার। তারা নিজেদের স্বার্থে যে কোনো কাউকে ইউজ করতে পারে। কিং বলে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। অনার তখন হেসে বলে, তো তোমার কাছে দ্বিতীয় অপশন তো আছেই। ওইদিকে জিয়াং বাসাতে এসে কিংকে ডাকতে থাকে, বাট তার আবার মনে পড়ে কিং তো অলরেডি চলে গিয়েছে। এখানে এসে চারিদিকে কিংকে অনেক বেশি মিস করছিল। কিং তার জন্য অনেকগুলো ডাম্পলিং বানিয়ে রেখে গেছে। ওইগুলো কুক করতে করতে তার পাস্টের কথা মনে পড়ে। কিং তো বলেছিল সে সারা জীবন তার জন্য ডাম্পলিং তৈরি করবে। তারা দুজন কতই না হ্যাপি ছিল, বাট হঠাৎ করে তাদের সেই হ্যাপিনেস গায়েব হয়ে গেল, যেন আচমকা ঝড় উঠেছে। নেক্সট ডে বেস্টে জিজ্ঞেস করে, তোকে এতটা কেন স্যাড লাগছে? ব্রেকআপ তো তোর এর আগেও হয়েছে, তখন তো তোকে এতটা বেশি স্যাড লাগেনি। চল গিয়ে নতুন কোনো মেয়ের মডেলকে বাই করে নিয়ে আসি, তাহলে হয়তো তাকে তুই ভুলে যাবি। জিয়াং বলে, কোনো প্রয়োজন নেই, আপাতত আমি একাই থাকতে চাই। এরপর থেকে জিয়াংয়ের লাইফ খুবই বোরিংভাবে যেতে শুরু করে। কাজের সময় যদিও বা সে কাজ করে, বাট বাসায় আসলে তার কিংয়ের কথা অনেক বেশি মনে পড়ে, কারণ চারিপাশে সে শুধু কিংকে মিস করছিল। নেক্সট ডে জিয়াং উঠে দেখে হঠাৎ তার অ্যাকাউন্টে $1,000,000 চলে এসেছে। সে তো পুরো অবাক। এখানে তার মনে পড়ে কিং পাস্টে তার থেকে মানি চেয়েছিল। জিয়াং বলেছিল, আমার কষ্টের মানি কেন তোমায় দেব? কিং বলে, তুমি এটা নষ্ট করে ফেলবেই। সে নিজে ওই মানিগুলো নিয়ে একটি শর্ট ড্রামায় ইনভেস্ট করেছিল, এখন ওইটা ট্রেন্ডিংয়ে চলছে। ফলে জিয়াংয়ের প্রফিটও অনেক বেশি হতেই থাকে। জিয়াং এবার স্যাড হয়ে ভাবতে থাকে, সে আমায় মানি আর্ন করতে কতটা হেল্প করলো, বাট সে এখন জানতেই পারবে না তার ভ্যালু কতটুকু। বর্তমানে জিয়াংয়ের ব্যালেন্স কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এগুলোর পরে সে যখন বাইরে আসে, এক জায়গায় অনেক ভিড় দেখে সামনে আসে। সামনে ছিল কিং, যে কিনা এখন একটি বড় বিজনেস টাইকুন হয়ে গেছে। রিপোর্টাররাও এখানে কিংকে জিজ্ঞেস করে, আপনি কেমন মানুষদের হেট করেন? কিং বলে, এমন মানুষদের যারা শুধু টাকাকে ভালোবাসে। জিয়াং বুঝতে পারে কিং তাকে নিয়ে কথা বলছে। জিয়াং এবার ওইখান থেকে চলে আসে। তারপর অনারকে কল দিয়ে জিজ্ঞেস করে, এগুলো হচ্ছে কি? অনার বলে, আমরাও হিউম্যান কমিউনিটিতে নিজেদের অ্যাডজাস্ট করছি। তুমি চলে যাবার পর কিনের অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল, তবে কিছু সময় এসে পুরোপুরি রিকভার হয়ে গেছে। এখন তার আর কারো উপরে ডিপেন্ড হবার প্রয়োজন নেই। এখন সে হিউম্যানদের মাঝেই পারফেক্টলি থাকতে পারবে। মনে হচ্ছে তার হিউম্যান ওয়ার্ল্ডে বেশ অবসেশন আছে, এজন্যই তো সে এতটা কষ্টের মাঝে দিয়ে যাচ্ছে। জিয়াং এটা শুনে উল্টো হয়ে তাকে দেখছিল, কিনো তার দিকেই তাকিয়ে আছে। জিয়াং তখন ভাবতে থাকে তাকে কতটা রুটলেস লাগছে। তার সামনে গেলেই সে হয়তো আমাকে শেষই করে দেবে। সে এবার দ্রুত এসে শেয়ার মার্কেটে কল দেয়, যাতে ওইগুলো দ্রুত সেল করে দিতে পারে। তারপর বসে কিনের সঙ্গে ফটোগুলো দেখতে থাকে। যাবার সময় দেখে বাইরে স্নোফল হচ্ছে। সে এবার এটাকে এনজয় করার জন্য কার থেকে নেমে পড়ে, তবে বেশিক্ষণ একা থাকতে পারে না। ওইখানে কিনও চলে আসে। কিন আসাতে জিয়াংয়ের হাতের ওই ধাগাটি চকচক করে ওঠে। এখানে সে ভাবছিল ফিল হচ্ছে আগের মতোই সবকিছু আছে, বাট না, এখন সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সে এবার চলে যেতে লাগলে কিন তাকে আটকে বলে, তোমায় আমি মানি আর্ন করতে কতটা হেল্প করেছি, বাট তুমি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছ না। জিয়াং তখন থ্যাংক ইউ বলে। কিন বলে, এইভাবে থ্যাংক ইউ বলবে? জিয়াং বলে, তো তোমার কি চাই? কিন তাকে ক্লোজ করে নিয়ে বলে, আমায় ভাবতে তো দাও। সে এবার তাকে টেনে নিয়ে যেতে থাকে। অ্যাকচুয়ালি সে তাকে কারে করে তারই বাসায় নিয়ে আসে। জিয়াং এখানে জানতে পারে তার যে বাসাটি সে সেল করেছে এটা কিনে বাই করেছে। সে তো একেবারে স্টপ হয়েছিল। কিন এবার তাকে টেনে ভেতরে নিয়ে যায়। ভেতরে আসার পর দেখানো হয় দুজন একসঙ্গে খাবার খাচ্ছে। জিয়াং এখানে কিছু বলতে চায়, তখনই কিনে উঠে বলে, আমি শাওয়ার নিতে যাচ্ছি, এরপর দুজন ক্যাম্পিংয়ে যাব। জিয়াং আবার কিছু বলতে চাচ্ছিল, তবে কিন আগেই চলে যায়। কিন শাওয়ার নিতে নিতে হঠাৎ আওয়াজ দিয়ে বলে, আমার টাওয়ালটি নিয়ে আসো। জিয়াং ভয় পাচ্ছিল সে আবার টাওয়াল দিতে গেলে কিন কিছু করবে না তো, বাট কিন কোনো কিছুই করে না। একটু পরে কিন তাকে ক্যাম্পিংয়ে নিয়ে আসে। জিয়াং এখানে ভাবতে থাকে সে আমার সঙ্গে ঠিক কি করতে চাচ্ছে, বারবার এখানে ওইখানে কেন নিয়ে যাচ্ছে। আগে আমি যেমন তাকে এখানে ওইখানে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছি, সে কি সেম ট্রিক ফলো করছে? কিন উঠে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছ?
জিয়াং বলে কই কিছু নয় তো, বিশ্বাস করো আমি এই পর্যন্ত আর কোনো রিলেশনে যাইনি, এমনকি কোনো ফক্স মেল মডেলও বাই করিনি। যদিও বা তুমি প্রথমবার মানুষ হয়েছ, বা তুমি অনেক বেশি রুটলেস হয়ে গেছো। কিন বলে আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম? আচ্ছা বাদ দাও, বলো তোমার নোবেল লেখা কেমন চলছে? আচ্ছা ওয়েট ওয়েট, এক্ষুনি তুমি যেগুলো বললে সেগুলো কি সত্য? জিয়াং বলে না না, আমি তো এমনিতেই বলছিলাম। কিন বলে তোমরা মানুষেরা কতটা খারাপ। জিয়াং বলে তুমিও তো এখন মানুষ। একটু পরে দুজন বাসায় চলে আসি, কিন্তু এখানে ওয়ার্কআউট করছিল। জিয়াং ভাবছিল সে এখন এগুলো করে, সে এবার আস্তে আস্তে তার বডির মার্কগুলো দেখতে পায়। এতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওইগুলো টাচ করতে শুরু করে। কিন বলে তুমি এখনো চুপি চুপি অন্যদের দেখো, তোমার অভ্যেস দেখছি একটুও পাল্টায়নি। এগুলো বলে একা একা ভাবছিল আগে যখন আমি ভাবছিলাম তখন ভাবছিলাম মানুষরা কিভাবে কাউকে হার্ট করতে পারে, বাট এখন আমিও সেম কাজটাই করছি। সেন কাঠ হয়ে জিয়াংকে ফ্রেন্ডের কাছে দেখানো হয়। সে তো ড্রিঙ্ক করে পুরো টাল্লি হয়ে আছে। এখানে সে বলছিল সে কি আমায় শুধু ডিস্টার্ব দেওয়ার জন্য ব্যাকে এসেছে। সে আমার সঙ্গে সেম জিনিসগুলোই করছে যেগুলো একসময় আমি তার সঙ্গে করেছিলাম। বেস্টি বলে সে তোমার উপরে বদলা নিচ্ছে না, বরং তোমায় রিভিউ করছে। সে তো প্রথমবার হিউম্যান হয়েছে, তাই তার এক্সপিরিয়েন্স নেই। তখনই জিয়াং এর কাছে কিনের টেক্সট আসে একসঙ্গে খাবার খাওয়ার জন্য। জিয়াং তো বাধ্য হয়ে চলে আসে। কিন বলে এখানকার খাবার আগের মতোই টেস্টি। জিয়াং এর হাতে ভুল করে কাট লেগে গেলে কিন্তু খুব দ্রুত এসে তার কেয়ার করতে শুরু করে, এমনকি হাত মুখের ভেতরে দিয়ে দেয়। তবে এখন তো সে আর ফক্স নেই, এর জন্য তার ক্ষত ঠিক হয় না। কি নিজেও এটা ভুলে গিয়েছিল। জিয়াং এবার তার ফেস ধরে বলে তুমি আর ফক্স নেই, তুমি এখন পুরো পাল্টে গিয়েছো, আর আমিও, তাই আমার চলে যাওয়া উচিত। সে চলে যাবার পর দেখানো হয় কিন তার জন্য গিফট প্রিপেয়ার করে রেখেছিল। জিয়াং তো এই বাসা থেকে একেবারের মতোই চলে যাচ্ছিল। যাবার সময় হঠাৎ লাইট অফ হয়ে যায়। সে ভয় পাচ্ছিল। কিয়ান দ্রুত এসে তাকে হাক করে নেয়। দুজন এতে নার্ভাস ফিল করেছিল। একটু পরে দুজন ক্যান্ডেল জ্বালিয়ে নেয়। ফ্রিজে এখনো কিন্তু কিনের বানানো ওই ডাম্পলিং গুলো আছে। সে এবার লাস্ট বারে এগুলো ট্রাই করতে চায়। দুজনই এখন অনেকটা ক্লোজ ছিল, তাই আর নিজেদের কন্ট্রোল করতে পারে না। প্রথমে কিস করতে শুরু করে, এরপর একে অপরের সঙ্গে নাইট স্পেন্ড করে। এগুলোর পরে জিয়াং চলে যাচ্ছিল, কিন্তু তাকে আটকে বলে এটা তোমারই বাসা। সে এবার নিজে এই বাসা থেকে চলে যায়। জিয়াং অনেক বেশি স্যাড ছিল, এই জন্য বেস্টির কাছে চলে আসে। বেস্টি এখানে জিজ্ঞেস করে তোমাদের মাঝে আসলে কি চলছে। জিয়াং বলে আমিও জানি না। ফ্রেন্ড বলে প্রথম থেকেই তুমি তার কেয়ার করো, বাট তুমি নিজে কখনো এটা অ্যাকসেপ্ট করনি। দেখো এখন তাকে ছাড়া তুমি থাকতেই পারছো না। তখনই নিউজ দেখানো হচ্ছিল যেখানে একটি কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। জিয়াং দেখে ওইটা তো কিনের কার। সে এবার দৌড়ে ওইখানে যেতে থাকে। এখানে এসে এসে তো পাগলের মতো তাকে খুঁজছিল, বাট রিপোর্টাররা তাকে আটকে নেয়। জিয়াং বলতে থাকে আমার বয়ফ্রেন্ড ভেতরে আছে। রিপোর্টার বলে এখানে তো কেউ নেই। জিয়াং এটা সন্ধ্যায় কান্না করতে করতে ওইখানেই বসে পড়ে। তখন কিং পেছন থেকে আসে আর তাকে ব্লেজার পরিয়ে দেয়। জিয়াং বলে তুমি ঠিক আছো? কিন বলে আমি ঠিক আছি। এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আগে আমি জানতে পেরেছিলাম, এই জন্য ওই কারে আমি যাইনি। জিয়াং হাতে ব্যথা পেয়েছিল, এই জন্য কিন তাকে কোলে করে নিয়ে যায়। কারে বসানোর পর সে তার হাতে কিস করতে চায়। জিয়াং তখন বলে এটা অনেক নোংরা হয়ে আছে, তুমি ছেড়ে দাও। কিন বলে না, এটা ইনফেকশন হয়ে যাবে। এই বলেই তাকে কিস করে দেয়। তখনই জিয়াং এর নজর কারের ভিতরের উইশ পেপারের দিকে যায়, যেটা তারই উইশ ছিল। সে এবার জিজ্ঞেস করে তুমি এটা সামলে রেখেছো? আমি যখন তোমায় ব্যাগ দিয়ে এসেছিলাম তখন তুমি অনেক স্যাড হয়েছিলে তাই না? কেন বলে ভাবতেই পারিনি তোমার সঙ্গে আমার আবারও দেখা হবে। আমি তো মনে মনে ভেবে নিয়েছিলাম যদি দেখা হয় তবে আমি রিভেঞ্জ নেব। জিয়াং বলে সরি, সবকিছু আমার ফল্ট। আসলে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন বলে জানো ওই সময় টাকা কেন কাটা গিয়েছিল? জিয়াং বলে আমি তোমার উপরে ভরসা করিনি। আমি ভাবছিলাম তুমি আমায় ভালোবাসোনি, তুমিও অন্য ছেলেদের মতো। কেন বলে কখনোই নয়, ট্রু লাভ কখনোই চেঞ্জ হয় না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অনার তাকে দুইটা চান্স দিয়েছিল। একে তো দ্বিতীয় ভালোবাসার জন্য ওয়েট করো, নয়তো বা হিউম্যান হয়ে যাও। কিন হিউম্যান হওয়াটাই চুজ করেছে, যদিও বা এটা করার জন্য তাকে অনেক বেশি সাফার করতে হয়েছে। এত কষ্ট সে শুধু জিয়াং এর জন্যই সহ্য করেছিল। বর্তমানে জিয়াং বলে তোমার কি এখনো ব্যথা হয়? কেন বলে হ্যাঁ। জিয়াং বলে তুমি কতটাই স্টুপিড। কেন বলে বাট যখনই আমি তোমার কথা ভাবি তখন আমার সকল পেন গায়েব হয়ে যায়। এই বলেই তাকে কিস করে দেয়। এখানে কিন্তু